বিএনপির পক্ষ থেকে জুবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে, মানে 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি দিয়েছে বিএনপি। এই 4 ধরনের নিরাপত্তা কি? এক হচ্ছে যে আজকে বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, ক্ষমতায় যাওয়ার আগেই জিয়া পরিবারের 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি লিখেছে। এই বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে স্বৈরাচার হাসিনা, বাংলাদেশের প্রথম স্বৈরশাসক, প্রথম স্বৈরাচার খুনি মুজিব পরিবারের প্রোটেকশনের জন্য যে সংবিধানে আইন করেছিলেন, বিএনপি যে জিয়া পরিবারের জন্য আইন করবে না তার কি গ্যারান্টি আছে? তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসবেন। সেই পরিপ্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীরা সরকারের কাছে কিছু আবেদন করেছে তার নিরাপত্তার জন্য, অর্থাৎ জিয়া পরিবারের নিরাপত্তার জন্য। তো এই যে হাসিনা পরিবার, বঙ্গবন্ধু পরিবার আর জিয়া পরিবারের নিরাপত্তা, আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু পরিবার নিরাপত্তার জন্য আইন করা হয়েছিল। এখন কি বিএনপি সেই কাতারে হাঁটতেছে? আর জুবাইদা রহমানের বা কেন এত নিরাপত্তা লাগবে? তাকে কি হত্যার হুমকি দিয়েছে? আর হত্যার হুমকি দিলে সেগুলো তো জাতির সামনে প্রকাশ করার দরকার আছে বলে আমরা মনে করি। তো এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন নায়েব আলী ভাই। তারা তো আসলে বুঝতে পারবেন বিএনপি হয়তোবা মুজিব বা হাসিনার দেখানো যে পথ, সেই পথে হাঁটতেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে। মাঝখানে একটা বড় বিরতি গেছে, প্রায় 3-4 দিন হবে। যুক্তরাষ্ট্রে আসার পরে সম্ভবত 2টি লাইভ করেছি, এরপরে আর লাইভ করতে পারিনি, ব্যস্ততা বেড়েছে। আপনারা জানেন আমার ব্যস্ততা আছেই, এটি কোনোভাবেই কমছে না। তো যাই হোক, একটা বিষয় আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে একটা লম্বা সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। আর তার ছেলের বউ, আমরা বেটার বউ বলি, আবার আমরা অনেকেই বৌমাও বলি, এনিওয়ে, জুবাইদা রহমান, তিনি নিজেও একজন মেডিকেল ডাক্তার, ভালো ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার। তো তার তত্ত্বাবধানে থাকার কারণে উনি আসলে শারীরিকভাবে যতটা না অসুস্থ, মানসিকভাবে অনেকটাই সুস্থ তিনি, বলা যায়। তারপরেও যেহেতু একটা লম্বা সময় তার উপরে স্বৈরাচার হাসিনা নিদারুণ নির্যাতন চালিয়েছে, মানসিকভাবে ঠিকমতো চিকিৎসা দেয়নি, এবং বয়সের ভারে তিনি অনেকটা বার্ধক্যে উপনীত হয়েছেন। সঙ্গত কারণেই আসলে তার বড় রোগ হচ্ছে, তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন। তো তারপরেও আলহামদুলিল্লাহ, এই বয়সেও উনি, এত নির্যাতনের পরেও আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ। সঙ্গত কারণেই তার ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমানের সাথে আজকে সম্ভবত দেশে আসার কথা। তো দেশে আসার আগে বিএনপির পক্ষ থেকে জুবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে, মানে 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি দিয়েছে বিএনপি। এই 4 ধরনের নিরাপত্তা কি? এক হচ্ছে সশস্ত্র গানম্যান থাকতে হবে জুবাইদা রহমানের সাথে। 2 হচ্ছে উনি যেখানেই যাতায়াত করুন না কেন পুলিশি প্রোটেকশন দিতে হবে। 3 হচ্ছে বাসায় সবসময় পুলিশ তার নিরাপত্তার জন্য পাহারা দেবে। আরেকটা হচ্ছে আর্চ ওয়ে প্রোটেকশন। তো সব মিলিয়ে মানে আর্চ ওয়ে স্থাপন করতে হবে। এই 4 ধরনের নিরাপত্তা চেয়ে বিএনপি আইজিপিকে চিঠি দিয়েছে জুবাইদা রহমানের জন্য। আমি bdnews24.com-এ মানে এই বিষয়ে করা নিউজটা পুরাপুরি পড়েছি। সেখানে মূলত চিঠিতে যেটা উল্লেখ করা হয়েছে, মানে চিঠির যেটা মূল উল্লেখযোগ্য বিষয়, সেটি হচ্ছে যে জিয়া পরিবারের নিরাপত্তা চাওয়া হয়েছে। সেখানে কিন্তু বিএনপির কোনো পদধারী ব্যক্তি বলে তাকে নিরাপত্তা দিতে হবে, বিষয়টা এরকম না। জিয়া পরিবারকে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রকে, এটাই সেখানে বলা হয়েছে।
তো এখানে অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে, স্বৈরাচার শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো 2009 সালে, এরপর থেকে আপনারা জানেন যে আহ, মানে বিনা ভোট, রাতের ভোট, দামি ভোট মানে ডামি ভোট ইত্যাদি তামাশার নির্বাচন জাতিকে উপহার দেওয়ার মাধ্যমে টানা 3বার ক্ষমতা এসছিল। এবং যেহেতু সেখানে বিরোধী দল বলতে কিছুই ছিল না, সঙ্গত কারণেই তারা তাদের ইচ্ছা মতো সংবিধান সংশোধন করেছে। তো সেখানে একটা আইন সংযোজন করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা দিতে বাধ্য রাষ্ট্র, এবং সেটা আইন করে করা হয়েছিল। আর এই যে বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিব পরিবারকে রাষ্ট্র নিরাপত্তা দেবে, এই মর্মে যে আইনটা করা হয়েছিল, এই আইনে মানে স্বৈরাচার শেখ মুজিব পরিবারের যারা যারা আছে সকলেই কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা পাইত। আজকে বিএনপি জুবাইদা রহমানের জন্য যেভাবে 4 ধরনের নিরাপত্তা চেয়েছে, এই জাতীয় নিরাপত্তা ভোগ করত এই তথাকথিত বঙ্গের বন্ধু পরিবার। তখন কিন্তু এই বিএনপি স্বৈরাচার হাসিনার করা এই আইনের সমালোচনা করেছিল। শুধু বিএনপি একা না, বিএনপি সমর্থিত অন্যান্য রাজনৈতিক দল, লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট, আপনার সাংবাদিক অনেকেই তখন কিন্তু এই আইনের বিরোধিতা করেছিল, তুমুল সমালোচনা করেছিল, স্পেশালি বিএনপি। কিন্তু একই আচরণ আজকে কিন্তু বিএনপি দেখাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি সেই পয়েন্টে পরে আসছি। আরেকটা পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আইনের পোশাকধারী মানে মাদার অফ মাফিয়া, ফাদার অফ মাফিয়া, আইনের পোশাকধারী ফাদার অফ মাফিয়া সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ, তিনি যখন চাকরি থেকে অবসরে গেলেন, তখন তাকে প্রোটোকল দেওয়া হয়েছিল। অর্থাৎ একজন আইজিপি যখন তিনি আইজিপি আছেন তখন তিনি প্রোটোকল ব্যবহার করবেন, তাতে কোনো সন্দেহ নাই, এটাই বরং সাংবিধানিক তার রাইট। কিন্তু তিনি যখন অবসরে যাবেন তখন তিনি সাধারণ নাগরিক। আমরা সাধারণ নাগরিকরা যেভাবে জীবনযাপন করি ঠিক সেভাবেই তিনি জীবনযাপন করবেন। কিন্তু দেখা গেল যে আইজিপি অবসরে যাওয়ার পরেও তাকে প্রোটোকল দেওয়া হলো, রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হলো। এটা নিয়েও কিন্তু বিএনপি সহ নানা মহল থেকে আমরা সমালোচনা করেছিলাম। তো এখন যে প্রশ্নটা এসে দাঁড়ায় যে নায়েব ভাই, নাগরিক হিসাবে তো যে কেউই সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে বা প্রশাসনের কাছে নিরাপত্তা চাইতেই পারে, এ ব্যাপারে আমি দ্বিমত পোষণ করব না। বাংলাদেশের সকল নাগরিকের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, শুধু জুবাইদা রহমান একা না, শুধু তথাকথিত বঙ্গের বন্ধু পরিবার এক পরিবার না, শুধু জিয়া পরিবার না, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের পরিবারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের বা সরকারের। এটাই হচ্ছে সাংবিধানিক আইন। রাষ্ট্রের প্রতিটা নাগরিকের জান এবং মালের নিরাপত্তা বিধানের দায়িত্ব হচ্ছে প্রশাসনের বা সরকারের বা রাষ্ট্রের। এ ব্যাপারে আমি কখনোই দ্বিমত পোষণ করব না। কিন্তু এখানে তো সেইভাবে চাওয়া হচ্ছে না, স্পেশালি চাওয়া হচ্ছে। এবং আপনি একটা বিষয় খেয়াল করবেন যে বিএনপি রাজনৈতিক দল বলে একজন বড় নেতা, তার নিরাপত্তার জন্য চাওয়া হচ্ছে, বিষয়টা এরকম না। আর জুবাইদা রহমান বিএনপির ওই রকম খুব উচ্চ পদস্থ কোনো পদধারী ব্যক্তিও নন। আমি জানি না উনি বিএনপির কোন পদে আছেন। আমি উইকিপিডিয়াতে দেখেছি যে মানে উনি কোন রাজনৈতিক দল করেন, সেখানে লেখা আছে বিএনপি।
কিন্তু বিএনপি তিনি কোন পদে আছেন সেইটা কিন্তু লেখা নাই। তো যাই হোক, অতএব তিনি বিএনপির কোনো নেতা বলে তাকে নিরাপত্তা দিতে হবে, বিষয়টা এরকম না। জিয়া পরিবার বলে নিরাপত্তা দিতে হবে। তো কথা হলো যে যদি এটাই আপনারা করবেন, তাহলে শেখ হাসিনা তার পিতার পরিবারের নিরাপত্তার জন্য যে আইনটা করেছিলেন, সেই আইনটার তো বৈধতা দিলেন আপনারা, যদিও আপনারা তখন সমালোচনা করেছিলেন। কিন্তু আজকে জুবাইদা রহমানের জন্য আইজিপির কাছে 4 ধরনের নিরাপত্তা চেয়ে বিএনপি যে চিঠি দিয়েছে, এই চিঠি দেওয়ার মাধ্যমে স্বৈরাচার হাসিনার করা বঙ্গবন্ধু পরিবার রিলেটেড যে আইনটা করেছিলেন, সে আইনার বৈধতা আপনারা দিলেন। অনেকে আপনারা এখানে কমেন্ট করেছেন, আপনারা তো চুলকাই কেন, আপনারা তো জ্বালা কেন। আসলে চামড়ার মুখ দিয়ে অনেক কিছুই বলা যায়, চামড়ার মুখ দিয়ে অনেক কিছুই বলা যায়। আমাদের ইলিয়াস ভাই কয়েকদিন আগে সন্তোষ শর্মাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টের নিচে জামাতের কর্মীকে তো আসলে কোনো দল নিয়ন্ত্রণ করতে পারে না। আপনারা যারা আমাকে খোঁচা মারছেন, আপনারা হয়তো বিএনপির কর্মী, বিএনপির আসলে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই। তো এই কর্মী বাহিনীগুলো আসলে দলের ক্ষতি করে। ইলিয়াস ভাই জামাতের কর্মীদের এই গালাগালি নিতে পারেন নাই। পরের দিন এসে তিনি এমন কুরুচিপূর্ণ ভাষায় জামাতের বিরুদ্ধে লাইভ করেছেন, যেটা আসলে সকল মহলে তিনি সমালোচিত হয়েছেন। বাট আমি তার সমালোচনা করি নাই, কারণ এর জন্য তাকে আসলে দায়ী করা চলে না। এর জন্য দায়ী হচ্ছে জামাতের কর্মীরা। তো আজকে আপনারা আমাকে বলছেন আপনার এত জ্বলে কেন, আপনার এত চুলকায় কেন। ভাই, দেড় যুগ মাজলুম বিএনপির পক্ষে কথা বলার কারণে 14 বছর দেশে যেতে পারিনি। আপনারা বিএনপির কর্মীরা খালেদা জিয়ার জন্য কতটুকু স্যাক্রিফাইস করেছেন, আপনারা বিএনপির কর্মীরা বিএনপির জন্য কতটুকু স্যাক্রিফাইস করেছেন। আপনারা তো বিএনপি করেন, আপনারা বিএনপির জন্য স্যাক্রিফাইস করবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমি তো ভাই বিএনপি করি না। কিন্তু মাজলুম বিএনপির পক্ষে কথা বলার কারণে আমি একজন অবিএনপি, আমাকে 14 বছর দেশে যেতে দেওয়া হয় নাই। এটা রিয়ালিটি। হয়তো আপনারা ভুলে গেছেন। আমার আজও মনে আছে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, এখন কোন পদে আছেন উনি আমি জানি না, এম এ মালিক, তার সাথে কোন একটা টক শোতে গিয়েছিলাম। টক শো ওপেন করার আগে কিছু কুশল বিনিময় হচ্ছিল। সেই কুশল বিনিময়ের সময় উনি আমাকে একটা কথা শুনিয়েছিলেন যে নায়েব ভাই, জীবন বাজি রেখে আমাদের দলের নির্যাতিত নেতাকর্মীদের পক্ষে আপনার কণ্ঠকে উঁচু করার জন্যে আমার দল যদি কোনোদিন পাওয়ারে আসে, বা আমার দল যদি কোনোদিন সেরকম পরিস্থিতিতে আসে, আমার দল আপনাদেরকে সম্মান দেবে, আপনাদেরকে নিরাপত্তা দেবে, আপনাদেরকে অনার করবে। উনি বলেছিলেন এই কথা। আমি তখনই বলেছিলাম যে আমি যেটা করেছি এখনো করে যাচ্ছি, কারোর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশাই করছি না, কারোর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার আশাই করছি না, কারোর কাছ থেকে সম্মান পাওয়ার আশাই করছি না, পদ পদবীর আশাই করছি না। অ্যাজ মুসলিম, জালেমের বিরুদ্ধে কথা বলা এটা আমার ইমানি দায়িত্ব, মাজলুমের পক্ষে কথা বলা এটা আমার ইমানি দায়িত্ব, আর সেই জায়গা থেকে কথা বলেছি। সুতরাং বিএনপি আমাকে অনার করবে, আমাকে সম্মান দেবে, আমাকে নিরাপত্তা দেবে, এই আশা করিও না, কোনোদিন করবও না। তো যাই হোক, উনি উনার জায়গা থেকে কথাগুলো বলেছিলেন। কিন্তু আজকে আপনারা নিজেরাই জালেমের ভূমিকায়, আর আপনাদের এই জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমরা আপনাদের কাছে অবমূল্যায়িত। দেখেন, ইলিয়াস, কনক, পিনাকি, আমি, এম রহমান মাসুম, আরো অনেকেই আছেন, জীবন বাজি রেখে বছরের পর বছর আপনাদের পক্ষে কথা বলে গিয়েছি। আজকে আমরা কেউই, মানে আমরা আপনাদের কেউ না। এবং আপনাদের জন্য যে আমরা বছরের পর বছর কথা বললাম আপনাদের পক্ষে, এটা বেমালুম আপনারা এখন অস্বীকার করেন এবং ভুলে গেছেন, টোটালি ভুলে গেছেন। ওই যে কবির ভাষায় বলতে হয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। বাস্তবতা হলো যে আমি দেশে গিয়েছিলাম, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন আমাকে একা একা কোথাও ছাড়েনি। কারণ কি জানেন? এখন তো আওয়ামী লীগ নাই বাংলাদেশে, থাকলেও কারোর সাহস নাই যে আমাদের মতো কারোর গায়ে মানে কারোর দিকে খারাপ নজরে তাকাবে। সেই সাহস তো আর এখন আওয়ামী লীগের নাই। শুধু বিএনপির ভয়ে আমাকে একা একা কোথাও ছাড়ে নাই, অথচ 1.5 যুগ ধরে বিএনপির পক্ষে কথা বলেছি। সেই বিএনপির ভয়েই আমাকে গত 1 মাস বাংলাদেশে থাকা অবস্থায় আমাকে একা একা ছাড়ে নাই আমার পরিবার, আমার আত্মীয় স্বজন আমাকে একা একা ছাড়ে নাই। সব সময় আমার সাথে 2-3 জন লোক ছিল। কেন? না জানি বিএনপি এখন আওয়ামী লীগের মতো পাগলা কুত্তা হয়তো হয়ে আপনাকে অপমানও করতে পারে, আপনার গায়েও হাত তুলতে পারে, আপনাকে অ্যাটাকও করতে পারে। এটা বাস্তবতা, বাস্তব কথা বললাম যে বিএনপির জন্য 1.5 যুগ কুরবানি করলাম, সেই বিএনপির ভয়েই রাস্তায় একা একা চলতে পারি নাই। এটা বাস্তবতা। তো আজকে আমি যৌক্তিক কিছু কথা বলতে আসলাম, আর খোঁচা মারা শুরু করলেন যে আপনার জ্বালা এত জ্বলে কেন, আপনার এত চুলকায় কেন। ভাই, কেন চুলকায় আমি আপনাকে বলি। গত 1.5 যুগ ধরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে লোকটা সবচেয়ে বেশি নিরাপত্তাহীন ছিল, যে লোকটা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল, তিনি আর কেউ নন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি কি জিয়া পরিবারের সদস্য নন? সদস্য। গত 1.5 যুগ কেন বিএনপি তার নিরাপত্তার জন্য আইজিপি কে চিঠি দেয় নাই? আমাকে বলেন, গত 1.5 যুগ বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপি কে কেন চিঠি দেয়নি বিএনপি? বেগম খালেদা জিয়ার থেকেও কি জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ? বেগম খালেদা জিয়ার থেকেও কি গুরুত্বপূর্ণ ব্যক্তি জুবাইদা রহমান বিএনপি জিয়া পরিবারের? না। তো যে ব্যক্তিটি গত 1.5 যুগ জিয়া পরিবারের, যে গুরুত্বপূর্ণ ব্যক্তি গত 1.5 যুগ নিরাপত্তাহীনতায় ভুগেছেন, চিকিৎসা পান নাই, নির্যাতনের শিকার হয়েছেন, তার জন্য তো বিএনপি কোনোদিন নিরাপত্তা চেয়ে আইজিপি কে চিঠি লিখলো না। আজকে জুবাইদা রহমানের জন্য চিঠি লিখতে হবে কেন? আর এখন কি আসলে জুবাইদা রহমান নিরাপত্তাহীন? এটা তো হওয়ার কথা না। জুবাইদা রহমান কাকে ভয় করেন? জুবাইদা রহমান কাকে ভয় করবেন আমাকে বলেন। স্বৈরাচার মুক্ত করেছে আমরা, এরপরে ভয় কিসের? আমি জানি না। আমি যখন শৈলকুপা উপজেলায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলাম, সালটা আমার মনে নাই, তবে 2001 থেকে 2006 মধ্যে, যখন বিএনপি জামাত 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, তারেক রহমান তখন তরুণ উদীয়মান বিএনপির একজন নেতা। হয়তো তখনও তিনি রাজনীতিতে সরাসরি আসেন নাই, বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে বা জিয়াউর রহমানের ছেলে হিসাবে তিনি রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে সারা দেশে সফর করছিলেন। তো সেই সফরের একটি অংশ হিসেবে তিনি শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে গিয়েছিলেন। সেই প্রোগ্রামে প্রত্যেক স্কুলের শিক্ষকরা গিয়েছিলেন, তো সেই হিসাবে আমিও গিয়েছিলাম। আমি সেদিন তারেক রহমানের সাহস দেখেছিলাম। সত্যি তারেক রহমানের সাহস সেদিন আমি দেখেছিলাম। তারেক রহমান কোনো প্রোটোকল ছাড়া, কোনো পুলিশি প্রোটেকশন ছাড়া তিনি গাড়ির থেকে নেমে দৌড় দিয়েছেন, সমাবেশের ভিতর দিয়ে দৌড় দিয়েছেন লোকজনের সাথে দেখা করার জন্য, কোনো পুলিশি প্রোটেকশন ছাড়া, প্রধানমন্ত্রীর ছেলে। সেই তারেক রহমানের স্ত্রী আজকে নিরাপত্তা চেয়ে, 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপি কে চিঠি লিখেছে। সত্যি আমি লজ্জিত। আমি যে তারেক রহমানের সেদিন প্রশংসা করেছিলাম, আজকের ঘটনায় আমি লজ্জিত যে এমন সাহসী তারেক রহমানের স্ত্রী আজকে এতটা ভীত।
আজকে আজকে তার নিরাপত্তা লাগবে কেন? যদি তার নিরাপত্তা দিতে হয় তাহলে তো আমারও নিরাপত্তা চাওয়ার রাইট আছে। তারপর আরেকটা বিষয়, অনেকেই আছেন আপনার রাষ্ট্রের একেবারে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেবে। তো জুবাইদা রহমান যদি সেই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, রাষ্ট্রই তার নিরাপত্তা দেবে। তার নিরাপত্তার জন্য রাষ্ট্রের কাছে চাইতে হবে কেন? তিনি যদি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, রাষ্ট্রই তার নিরাপত্তা দেবে, চাওয়া লাগবে না তো। আর আরেকটা বিষয় হলো যে, যেমন আমি একজন মানুষ, আমার মতো আপনারা যারা বিদেশে থাকেন, এদেশে আমি একজন কামলা, তাতে কোনো সন্দেহ নাই, একজন দরিদ্র মানুষ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ছোটখাটো একজন ধনী মানুষ, এটা তো বলা যায়, এটা বলা যায়। এখন আপনি যদি মনে মনে চিন্তা করেন যে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমার একজন প্রোটেকশন, পুলিশি প্রোটেকশন দরকার, তো আপনি দুজন পুলিশ রাখবেন, ওই পুলিশকে আপনি মানে প্রশাসন, অর্থাৎ প্রশাসন যে মন্ত্রণালয়ের অধীন, সেই মন্ত্রণালয়কে আপনি পয়সা দিবেন, পয়সা দিয়ে আপনি দুইজন গার্ড রাখবেন। এটাই অনেকেই করে, তো সেটাও করতে পারে বিএনপি, কিন্তু সে এইরকম কিছু বিএনপি বলেছে? বলে নাই। এখন আমাকে বলেন যে আজকে বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, ক্ষমতায় যাওয়ার আগেই জিয়া পরিবারের 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপি কে চিঠি লিখেছে। এই বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে স্বৈরাচার হাসিনা, বাংলাদেশের প্রথম স্বৈরশাসক, প্রথম স্বৈরাচার খুনি মুজিব পরিবারের প্রোটেকশনের জন্য যে সংবিধানে আইন করেছিলেন, বিএনপি যে জিয়া পরিবারের জন্য আইন করবে না, তার কি গ্যারান্টি আছে? এই ঘটনাই প্রমাণ করে বিএনপিও ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হাসিনার মতোই জিয়া পরিবারের জন্য আইন করবে, জিয়া পরিবারের নিরাপত্তার জন্য আইন করবে। মানে যুক্তি এটাই বলে, আসলে তারা কি করবে আমি জানি না। আমি মনে করি বিএনপি এটা অতিরঞ্জিত করেছে, বাড়াবাড়ি করেছে, এবং বরং স্বৈরাচার হাসিনার করা আইনের বৈধতা দিয়েছে। আচ্ছা, কমেন্টটা কই গেল? একজন কি বলছে? আচ্ছা, জামাতকে প্রমোট, দাঁড়ান, জামাতকে প্রমোট করতে গিয়ে প্রতিদিন কি পরিমাণ গীবত শাকায়াত! ওরে বাপ রে বাপ রে বাপ, কত বড় মুফতি রে ভাই, রে ভাই আমি ডরাইছি। এনিওয়ে, আপনার কমেন্ট আর পড়বো না, পড়লে তো ভাই পায়খানা করে ফেলবো ভয়ে। আপনার কমেন্ট আর পড়বো না, এত বড় মুফতি ভাই, আমার জীবন ধন্য। আপনার মতো এত বড় মুফতি আমার মতো মূর্খের ভিডিও দেখতেছেন, আবার কমেন্টও করেছেন, তাতেই আমার জীবন ধন্য ভাই। আমি ডরাইছি, আর কমেন্ট পড়তে চাই না। যাই হোক, তো এইরকম মুফতির অভাব নাই, এরকম মুফতি অনেক আছে, এরকম মুফতির অভাব নাই। কথা হলো কি যে আমি একজন সচেতন নাগরিক, আমি রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম পরিমাণ কোনো সুবিধা নেই না, বরং রাষ্ট্রকে সুবিধা দেই। 19 বছর ধরে রাষ্ট্রকে রেমিটেন্স দেই, 19 বছর ধরে, কিন্তু রাষ্ট্র আমাকে প্রতি পদে পদে হয়রানি করেছে, আজও করে যাচ্ছে। আজকে আমরা মুক্ত হয়েছি, তারপরেও আমি এখনো হয়রানির শিকার। রাষ্ট্রের বিভিন্ন অফিস আদালতের কাছে আমি হয়রানির শিকার, অথচ রাষ্ট্রকে সেবা করতেছি 19 বছর। রাষ্ট্রের কাছ থেকে চায় না, পয়সা নেই না, 4 আনাও নেই না। কিন্তু আপনারা যারা বাংলাদেশে আছেন, তারা আপনারা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নেন, যেভাবেই নেন সুবিধা নেন, রাষ্ট্রের মাটিতে বসবাস করেন, যেভাবেই সুবিধা নেন। আমি কোনো সুবিধা নেই না, বরং রাষ্ট্রকে সুবিধা দেই। এটা গর্ব করে বলতেছি, আমি রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম কোনো সুবিধা নেই না। কোনো দলের পদবি চাই না, কোনো দলের কোনো পদে আমি নাই। আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, কোনো দলের কোনো পদবি আমি হোল্ড করি না। কারোর কাছ থেকে ধান্দাবাজি করে, টাকা পয়সা চাঁদাবাজি করে
মানে ধান্দাবাজি করে ব্যবসা বাণিজ্য করে ইনকামের কোনো ধান্দা আমার নাই। আমি এখানে ছোটখাটো একটা সরকারি চাকরি করি, আমার বউ ছেলে মেয়ে নিয়ে আমি এখানে থাকি। ইউটিউবিংটা যখন শুরু করেছিলাম বিবেকের তাড়নায় শুরু করেছিলাম, তখন তো আর কেউ ছিল না, না পিনাকিদা ছিল, না ইলিয়াস ভাই ছিল, না কনক ভাই ছিল, না মুশফিকুল ফজল আনসারী ছিল, কেউ ছিল না, কেউ ছিল না। যখন বিএনপির উপর জুলুম চলতেছিল, যখন জামাতের উপর জুলুম চলতেছিল, কথা বলার কেউ ছিল না। আমি একজন বকলম, আমি একজন মূর্খ, রাস্তার ধুলা, বিবেকের তাড়নায় কথা বলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে এসে আমরা তিনজন দাঁড়িয়েছিলাম, আমি, ইলিয়াস ভাই, মাসুম ভাই, তিনজন এই প্ল্যাটফর্মটা তৈরি করেছিলাম। পরবর্তীতে এই প্ল্যাটফর্মে অনেকেই এসছেন, যোগ্য অনেকেই এসছেন। তারপর আমি বলেছিলাম যে যোগ্য লোক অনেকেই এসে গেছে, আমার আর এখন কথা না বললেও চলে। কিন্তু আপনারা অনেকে বলেছেন না ভাই, সবার মুখ দিয়ে মানে এক কথা আসে না, বিভিন্ন জনের মুখ দিয়ে বিভিন্ন কথা আসে, এটা রাষ্ট্রের জন্য কাজে লাগে। তো যাই হোক, এই যে ইউটিউবিং করি, এখানে আমার কোনো ধান্দা নাই। দেখেন না, জুলাই বিপ্লব হয়ে গেছে, আমার উপস্থিতি একেবারে নেই বললেই চলে। আমি যেটা বুঝি যে স্বৈরাচার হাসিনার জন্য সংগ্রাম করেছিলাম, সে পালিয়ে গেছে, অতএব আমার সংগ্রাম বোধহয় শেষ হয়ে গেছে। কিন্তু দেখি যে স্বৈরাচার হাসিনা চলে গেছে, আরেক স্বৈরাচার মানে স্বৈরাচার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, বিএনপির কথা বলতেছে। তো তাদের কিছু দুর্নীতি লুটপাট যখন সামনে আসলো, তখন কিছুটা কথা বলা শুরু করলাম। তো সেটাও নিয়মিত শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে বলেছি সেভাবে বলছি না। তো তার মানে আমার এখানে ধান্দাবাজির কি আছে? আর মানুষ বন্দুকের নলের মুখে মাথাটা রেখে ধান্দাবাজি করবে? আর আপনাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে দিতে পারেন যে আমি কারোর কাছ থেকে ধান্দাবাজি করে টাকা পয়সা নিয়েছি কিনা। অনেক ইউটিউবার এটা করে, অনেক সাংবাদিকও করে, ব্ল্যাকমেল করে যে ভাই আপনার বিরুদ্ধে কিন্তু রিপোর্ট হবে, যদি আমাকে ম্যানেজ করেন তাহলে রিপোর্ট হবে না, আর যদি আমাকে ম্যানেজ করতে না পারেন তাহলে কিন্তু রিপোর্ট করে দেব। এরকম বহু সাংবাদিক আছে, আমি নাম বলবো না, তাদের চিনি, আমাদেরই সহকর্মী, অনেককেই চিনি, আপনারাও হয়তো চিনেন অনেকেই, বাট আমি নাম বলবো না। নাম বললে আবার কাদা ছোড়াছুরি হবে, আবার অনলাইন ওই দুজনকে উত্তর দেবে। আমি এখনই নাম বললে সে আবার আমার বিরুদ্ধে ভিডিও বানাবে, আবার তার প্রত্যুত্তরে আমাকে আবার ভিডিও বানাইতে হবে। এসব ঝামেলার মধ্যে আমি নাই ভাই। তো কথা হলো যে এসব ধান্দাবাজিতে তার আমি নাই। তো এখন কোন দলের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে আমার লাভ কি? আমি না আছি কোনো পদে, আমি না হব এমপি, না হব মন্ত্রী, না নেব সেই দল ক্ষমতায় গেলে সরকারের কোনো সুবিধা। তো তাহলে তাদের পক্ষে আমার প্রচার প্রচারণা চালিয়ে লাভটাকে আমাকে বলেন, লাভ কি? আচ্ছা, আমার লাভ কোন জায়গায়? ইসলামী আন্দোলন, এই যে সব বাক্য ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা করছে এর মধ্যে জামাত এক নম্বরে আছে, সবচেয়ে বড় ইসলামী আন্দোলনের সিপাহ সালার। মানে ইসলামী রাজনীতি যতগুলি দল করে তাদের মধ্যে সবচেয়ে বড় দল জামাতি ইসলামী, এবং তাদের মধ্যে সততা আছে। তাদের দলের নেতা নির্বাচনের ক্ষেত্রে 100% না হলেও অ্যাবাউট 90-95% সততা আছে সেখানে। যেহেতু মানুষ দ্বারা পরিচালিত সংগঠন, সেখানে কিছু ভুল ত্রুটি থাকবে, এটাও স্বাভাবিক না। কিন্তু অন্যান্য দলে ঠিক তাদের মতো এতটা সততা বজায় রেখে নেতা নির্বাচন করা হয় না। আর মানে আমি অন্যান্য দল যদি বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জামিয়া ইসলামী, আরো অনেকগুলো দল আছে। ওই সমস্ত দলগুলিতে জামায়াতের মতো এতটা সততা মেনটেন করে নেতা নির্বাচিত হয় না বা নেতা নিয়োগ দেওয়া হয় না। আর অন্যান্য যে দল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এরা তো ইসলামী আন্দোলন করে না, এরা সব সেকুলারিস্ট। তো ইসলামে সেকুলারিজম হারাম, ইসলামে সেকুলারিজম হারাম। তো যে দল সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে সেই দলকে প্রমোট করার তো প্রশ্নই ওঠে না। আমার পরকালীন মুক্তির জন্য ইমানি দায়বদ্ধতা থেকে যে দল সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সেই দলের পক্ষে প্রচার প্রচারণা চালাবো, এটাই আমার ইমানি দায়িত্ব।
সেখানে আমার দুনিয়ার কোনো স্বার্থ নাই। তো বিএনপি তো মানে সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে না, তো ওই দলের পক্ষে আমি কেন প্রচার প্রচারণা চালাবো? তবে হ্যাঁ, বিএনপি ইসলাম প্রতিষ্ঠা করতে না চাইলেও বিএনপি যদি জুলুমের শিকার হয় তখন আমি বিএনপির পক্ষে কথা বলবো, এটাই স্বাভাবিক, এটাও মানি দায়িত্ব। ওই জায়গা থেকেই বিএনপির পক্ষে তখন কথা বলতাম। এখন বিএনপির পক্ষে কথা বলার সুযোগ নাই, কারণ বিএনপি পক্ষে কথা বললেও বিএনপি ক্ষমতায় যাবে, না বললেও বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, এরকম একটা পরিবেশ তো তৈরি হয়েছে, তাই না? তো বিএনপি তাদের কিছু নেতা, কিছু বলা ভুল হবে, আমি 1 মাস দেশে থেকে আসছি, বিএনপির এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নের নেতারা দুর্নীতি করতেছে না, এমন কোন ইউনিয়ন খুঁজে পাবেন না। একটা কথা বলি, যে টিসিবির কার্ড আছে না, টিসিবির কার্ড নিয়ে প্রত্যেক ইউনিয়নে বিএনপির নেতারা দুর্নীতি করতেছে, প্রত্যেক ইউনিয়নে, আমি চ্যালেঞ্জ করলাম। তো এমন একটা দলের পক্ষে প্রচার প্রচারণা চালাইলে আমার জন্য তো জাহান্নাম অবধারিত। আমি জেনে বুঝে কেন জাহান্নামের পথে আমি হাঁটবো? আমাকে বলেন। আমি একটা উদাহরণ দিলাম, শুধুমাত্র টিসিবির কার্ড নিয়ে বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে বিএনপির নেতারা দুর্নীতি করতেছে। টিসিবির কার্ড ব্যবহার করে টিসিবির অধীনে যত পণ্য আছে সব পণ্য বগলদাবা করতেছে, নামে বেনামে, মানে যেভাবে পারছে সেভাবে লুটে পুটে খাচ্ছে। শুধু একটা ঘটনা বললাম, আরো কত ঘটনা আছে মিডিয়ায় যা আসছে। এই যে আমাদের তারেক রহমান সাহেব কিছুদিন আগে বলেছেন যে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার, আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। বরং বিএনপির দুর্নীতি মিডিয়ায় যা আসতেছে তার থেকে অন্তত 10 গুণ বেশি দুর্নীতি করতেছে মাঠে ময়দানে, আমি নিজে সাক্ষী দেখে আসছি। বরং জামাতের কারণে বিএনপির এই সমস্ত দুর্নীতিবাজ নেতারা সুবিধা করতে পারতেছে না, জামাতের কারণে। কারণ জামাত টিসিবির কার্ড সুষম বন্টন করতেছে, একেবারে সুষম বন্টন করতেছে। হ্যাঁ, ওই যে বললাম, মানুষ হিসাবে তাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, বাট ইচ্ছা করে বিএনপি টিসিবির কার্ড, সেখানে স্বজনপ্রীতি আছে, দুর্নীতি আছে, তারপরে দলের মানে কর্মী যারা আছে, যারা পাওয়ার যোগ্য তাদেরকেও দিচ্ছে, আর যারা পাওয়ার যোগ্য না তাদেরকেও দিচ্ছে, আবার নামে বিনামে নিজের নামে করে নিয়ে বগলদাবা করতেছে। বহু ঘটনার সাক্ষী আমি। তো এমন একটা দলের পক্ষে আমি প্রচার প্রচারণা কেন চালাবো? আমাকে বলেন। আমার একমাত্র স্বার্থ আখিরাতের স্বার্থ। জামাত যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে 90% দুর্নীতি থাকবে না, 90% দুর্নীতি কমে যাবে। বিএনপি যদি এখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগের আমলে দুর্নীতি যে 100% ছিল, ওই 100% থেকে হয়তো 10% কমতে পারে। এটা আবার আপনারা অনেকে হাসাহাসি করবেন, নায়েক ভাই 10% কমবে না, বরং 10% বাড়বে। তাও আমি তাদের প্রতি সম্মান রেখে বললাম যে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি হয়তো 10% কমবে, কিন্তু 90% দুর্নীতি থেকে যাবে। আর জামাত ক্ষমতায় আসলে 90% দুর্নীতি কমে যাবে, 10% দুর্নীতি থেকে যাবে। এটা বিচ্ছিন্ন ঘটনা, সব দেশেই টুকিটাকি দুর্নীতি আছে, যুক্তরাষ্ট্রেও আছে, এই 10% 5% যুক্তরাষ্ট্রেও আছে। তো তাহলে সেই দলের পক্ষে আমি প্রচার প্রচারণা কেন চালাবো না? আপনি গত 8-9 মাসে আপনি বিএনপি আর জামাতের দুর্নীতি, বিএনপির নেতৃবৃন্দ এবং জামাতের দুর্নীতির নেতৃবৃন্দের দুর্নীতি কম্পেয়ার করেন। সেটা চাঁদাবাজি হতে পারে, দখল বাণিজ্য হতে পারে, ইফটিজিং হতে পারে, নারী ধর্ষণ হতে পারে। গত 8-9 মাসে বিএনপির বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ, টেম্পো স্ট্যান্ড দখলের অভিযোগ, বাস স্ট্যান্ড দখলের অভিযোগ, নারী ধর্ষণের অভিযোগ, নিজের দলের নেতাকর্মীদেরকে খুনের অভিযোগ। অন দি আদার হ্যান্ড আপনি জামাতের দেখেন, সব মিলিয়ে হয়তো 4টা-5টা ঘটনা একেবারে হাতে গুনিয়ে আপনি বের করতে পারবেন। 4টা-5টা ঘটনার সাথে জামাতের নেতারা জড়িত। তো এটা তো হতেই পারে, কারণ মানুষ তো তারা। হতে পারে ইসলামী দলের নেতা, হতে পারে আলেম মানুষ, কিন্তু মানুষ তো, যে কারণে হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অপরাধটা করে ফেলেছে, ভুলটা করে ফেলেছে। সেই সংখ্যাটা কত? 1%ও না। অথচ বিএনপির দিক তাকায় দেখেন, হাজার হাজার ঘটনা
একেবারে 1000 পার হয়ে যাবে। আপনি এই 8 মাসের তাদের দুর্নীতির ফিরিস্তিটা সামনে আনেন, 1000 পার হয়ে যাবে। কিন্তু জামাতের 10 ক্রস করবে না, 10-এর নিচে থাকবে। তো তাহলে যে দলটা অপেক্ষাকৃত ভালো, আমি সেই দলের পক্ষে প্রচার প্রচারণা কেন চালাবো না? এটা তো আমার ইমানি দায়িত্ব। কিন্তু আপনারা প্রচার প্রচারণা কেন চালান বিএনপির পক্ষে? আপনাদের স্বার্থ আছে। হয়তো কোনো নেতার দুর্নীতির কিছু টাকা ভাগ পাবেন, হয়তো কোনো নেতা এমপি হলে আপনার ছেলের চাকরি হবে, কোনো নেতা মন্ত্রী হলে আপনার মেয়ের চাকরি হবে, আপনার হয়তো ঠিকাদারি দেবে। কোনো না কোনো স্বার্থের জন্য আপনি বিএনপি করেন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, জামাতকে সাপোর্ট করি, জামাতকে পছন্দ করি দুনিয়ার কোনো স্বার্থে না, দুনিয়ার কোনো স্বার্থে না। ওই যে আমার একটা ভিডিও দেখেছেন, ইউনিয়ন জামাতের গণসংযোগ কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছিলাম। ওই গণসংযোগ কর্মসূচিতে একটা প্রাইভেট গাড়ি ছিল, প্রাইভেট কার, মাইক্রো ছিল। ওই মাইক্রোটা আমি নিজের টাকা দিয়ে ভাড়া করে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। ওই মাইক্রোতে শুধু আমি একা ছিলাম না, জামাতের অনেক নেতা কর্মীরা ওই মাইক্রোতে বসা ছিল। ওই মাইক্রো আমি নিজের টাকা দিয়ে ভাড়া করেছিলাম। জামাতের 1 টাকাও খরচ করতে দেয়নি, 1 টাকাও খরচ করতে দেয়নি আমি। ইভেন ওই গণসংযোগ কর্মসূচিতে জামাতের যত টাকা খরচ হয়েছে সব টাকা আমি নিজে বহন করেছি। এটা আমি গর্ব করে বলছি না, এই কথা এই জন্য বলছি যে আমি যদি জামাতের নেতা হব, আমি যদি জামাত থেকে সুবিধা নেব, আমি যদি জামাতের বড় বড় পদে যাব, এই চিন্তা করতাম, তাহলে তো আমি জামাতের থেকে সুবিধা নিতাম। আমি যেহেতু একজন সেলিব্রিটি, আমি বিদেশে থাকি, আমেরিকায় থাকি, আমি আসছি, আপনারা আমাকে গণসংযোগ কর্মসূচিতে নিবেন, আমার একটা প্রাইভেট কার লাগবে, আমি মোটরসাইকেল চড়তে পারি না, আমার মাজা ব্যথা করে, প্রাইভেট কার একটা ভাড়া করেন, আমি আসতেছি। এটাই তো করে বাংলাদেশের কিছু কিছু, মানে বাংলাদেশে যারা বক্তা আছে ওয়াজ করে বেড়ায়, টাকা ছাড়া কয়জন ওয়াজ করে? হয়তো কিছু লোক করতে পারে, বাট ম্যাক্সিমাম টাকা ছাড়া কেউ ওয়াজ করে না, টাকা ছাড়া কেউ মেহমান হয় না। তো আমি তো টাকা ছাড়া, মানে নিজের টাকা খরচ করে মেহমান হয়েছি সেখানে। তা আমি তো কোনো সুবিধা চাইলে এটা করতাম না ভাই। আমি নিজের টাকা খরচ করে জামাতের প্রোগ্রামে গিয়ে আমি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে কেন ফেলবো? আমি পরকালে পুরস্কার পেতে চাই, এই জন্যই করেছি ভাই। পরকালে পুরস্কার পেতে চাই, এই জন্যই করেছি। জামাতকে যদি আমি 5-10 হাজার টাকা দেই, এটাও পরকালের জন্য, দুনিয়ার কোনো স্বার্থ নাই এখানে। বিএনপির কোন নেতা বিএনপিকে টাকা দেয়? বরং বিএনপি থেকে টাকা নেয়, বিএনপি থেকে টাকা নেয়। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমার কোনো ধান্দা নেই এখানে, আমার কোনো ধান্দা নেই এখানে। আমি নিজের টাকা খরচ করে আমার জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে পাংশা উপজেলার কসমাবাজাইল ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি করেছি, এবং সেখানে প্রত্যেকটা বাজারে যে পথসভা হয়েছে, প্রত্যেকটা পথসভায় আমি বক্তব্য রেখেছি। এবং শুনলে অবাক হবেন যে আমার এই পথসভায় অংশগ্রহণ করা, আমার এই গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করায় সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে আমার চাচারা। কারণ আমার ফ্যামিলি আওয়ামী লীগ করে, আমাদের গ্রামের বলা যায় 99% মানুষ আওয়ামী লীগ করে। এই গণসংযোগ কর্মসূচিতে সবার আগে বাধা প্রদান করলে আমার চাচা করত। আমি এখানে গিয়েছি, আমার চাচা পিছনে রাগবাগ করেছে, আমার আব্বাকে রাগবাগ করেছে, আমার ছোট ভাইকে রাগবাগ করেছে, আমার নিজের পরিবার বিরোধিতা করেছে, আর গ্রাম তো আছেই। তো সেখানে যেখানে আমার চাচা আমার রাজনৈতিক প্রোগ্রামের বিরোধিতা করে, সেখানে গ্রামের মানুষ, ইউনিয়নের মানুষ আমাকে কোন জায়গায় রেখেছে এবার চিন্তা করে দেখেন। তাহলে আমি নিজের পকেটের টাকা খরচ করে আমি কোন পাগলে কামড়াইছে আমার যে আমি এই জামাতের গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করব? কোন পাগলে আমাকে কামড়াইছে বলেন? এখানে আমার দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, এখানে আমার আখিরাতের স্বার্থ ছিল। আমি লাইভটা তো লম্বা করতে চাইনি, কিছু কমেন্ট আমার নজরে আসার কারণে এই কথাগুলো আপনাদের বুঝালাম আর কি। আমি বলতেছি আবারও, অহংকার করছি না, গর্ব করছি না, ক্রেডিট নিচ্ছি না। আপনাদের মানে কি বলে, আমার হ্যাডাম আছে, টাকা আছে,
আমি একটা কাম করেছি আপনাদেরকে দেখাচ্ছি, শো অফ করতেছি, এই জন্য বলছি না কথাগুলো, এই জন্য বলছি না কথাগুলো। ওই যে আপনারা যারা ধান্দাবাজি করে খান, আপনারা মনে করেন কি যে সবাই মনে হয় ধান্দাবাজ। অনেকেই কিছুদিন বলতো যে ও বুঝি তুমি ইউটিউবিং করো কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য। এই যে এখন ইউটিউবে আসি না কেন? যদি টাকা পয়সা ইনকামের ধান্দা থাকতো এখন ইউটিউবে আসি না কেন? টাকা পয়সার ধান্দা আছে বলে ইউটিউবে আসি না। কথাটা একটু কেমন শোনাচ্ছে, তাই না? দেশ থেকে আসছি না, আমার টাকার দরকার। তো যদি টাকার দরকার হয় তাহলে তো ঘন ঘন ইউটিউবে আসার দরকার, ভিডিও বানালেই পয়সা, তাই না? তো তাহলে আসছি না কেন? আমি আমার জবের ওখানে ওভারটাইম করতেছি। আমি একদিন ওভারটাইম করলে যে ইনকাম হয়, ইউটিউবিং করলে সারা মাসেও সে ইনকাম হয় না। তা আমাকে কোন পাগলে কামড়াইছে যে আমি যেখানে আমার ইনকাম বেশি সেই জায়গা বাদ দিয়ে আমি ইউটিউবে এসে বকবক করব? মূল বিষয় হলো আমি ইউটিউবিং টাকার ধান্দাই করি না। যে বললাম বিবেকের তাড়নায় এসেছিলাম, বাতিলের ত্রাস হিসাবে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। সেই জায়গায় আমি এখনো আছি। তো যে ওই যে একটু কর্মব্যস্ত, একটু একটু টাকা পয়সা ইনকামের দরকার, যেহেতু বাংলাদেশে 1 মাস ছিলাম, অ্যাবাউট 15-20 লাখ টাকা খরচ করে এসছি। তো সেই টাকা তো তুলতে হবে। আমি তো কামলা মানুষ ভাই, আপনারাই তো বলেন 2 টাকার কামলা। তো কামলা না দিলে তো আসলে পয়সা হয় না, তাই জন্য কামলা দিতে হয়। বাট আপনারা অনেকেই মনে করেন যে বাংলাদেশে ইউটিউবিং করলে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করলে তো বিশাল কিছু। আসলে আমেরিকার মতো জায়গায় 1-2 লাখ টাকা আমাদের জন্য কোনো টাকা না। এই যে বাসা দেখতেছেন না, এই বাসার ভাড়া কত মাসে? 2500 টাকা, $2500 আর কি। তো $2500 মানে 3 লাখ টাকা। বাসা ভাড়া 3 লাখ টাকা। তা আপনি ইউটিউব থেকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করে আপনি আমেরিকায় চলবেন? আমেরিকা সম্পর্কে আপনার ধারণাই নাই। আপনার মুখে আসছে আর বলে দিয়েছেন, মনে করছেন যে আরে বাংলাদেশি ইউটিউবাররা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা কামায়, প্রাইভেটে চলাফেরা করে, আর নাইব আলী ভাই আমেরিকায় থাকে, তার চ্যানেল এত বড়, ভিউ তো মাশাআল্লাহ খারাপ না। তো ওরা হয়তো 1.5 লাখ ইনকাম করলো, আমি নাই 2 লাখ করলাম, আমার এই 2 লাখ টাকা কি হবে? তাও সারা মাসে। ওর থেকে আমি 2 দিন ওভার টাইম করলেই তো আমার 2 দিনেই 2 লাখ টাকা ইনকাম হবে। আমি যে কাজ করলে আমার একদিনেই 1 লাখ টাকা ইনকাম হওয়া সম্ভব, একদিনেই 50,000 টাকা ইনকাম হওয়া সম্ভব, সেই কাজ না করে আমি সারা মাস বক বক করে কেন 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করতে যাব? আপনাদেরকে আর কিভাবে বুঝাবো? আসলে যাদের বুঝ নাই, আপনি শত কথা বললেও তারা বুঝবে না, আর যাদের বুঝ আছে তারা অল্প কথাই বুঝে যায়। তো যাই হোক, শেষ করতে চাই। আমি বোধহয় মূল পয়েন্ট থেকে অনেক দূর সরে চলে গেছি। বিষয়টা হলো যে জিয়াউর রহমান একজন সাহসী দেশপ্রেমিক সেনানায়ক ছিলেন, সাহসী দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন। তারেক রহমানের মধ্যেও আমি সেটা দেখেছি। তবে তার স্ত্রীকে সামনে রেখে বিএনপি 4 ধরনের নিরাপত্তা চেয়ে যে চিঠি লিখেছে, এটা জিয়া পরিবারের জন্য লজ্জার, এটাই আমি মনে করি। আমি জানি না তারেক রহমানের সাথে পরামর্শ করে এটা বিএনপি করেছে কিনা, আমি জানি না। কারণ বিএনপিতে আসলে তারেক রহমানের সেই অর্থে 100% কন্ট্রোল নেই, যে কারণে তারা যা ইচ্ছা তা করতেছে, লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। তো এখনো যে বিএনপিকে পরামর্শ দেওয়াটাও সমস্যা। আপনি কি পরামর্শ দেওয়ার, আপনাকে কি বিএনপি গনে, ইত্যাদি ইত্যাদি। মানে আওয়ামী লীগ যেভাবে অহংকার করত, বিএনপি ঠিক সেভাবে এখনো অহংকার করে। মানে তারা চিন্তা করে রেখেছে যে আরে আমাদেরকে ঠেকায় কে, আমরা তো ক্ষমতায় চলে আসতেছি, আওয়ামী লীগ নাই, জামাত 7-8% ওদের ভোট আছে, 2-3টা আসন পাইলেও পাইতে পারে, নেতারাই তো বলেছে জামাতকে গুনার টাইম আছে নাকি। তার মানে তারাই ক্ষমতায় এসে গেছে একেবারে, ভাবখানা অনেকটা এরকম। এত গর্ব অহংকার ভালো না। শেখ হাসিনাও এরকম গর্ব অহংকারই করতো, ভাবখানা এমন ছিল যে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কোথায় সেই শেখ হাসিনা আজকে? সুতরাং শেখ হাসিনার থেকে শিক্ষা নিন, কথাবার্তার মেপে বলুন। হয়তো ক্ষমতায় আসবেন, বেশি দিন টিকতে পারবেন না। আপনারা কতটা সাহসী সেটা বাংলাদেশের জনগণ জানে। হ্যাঁ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সাহসী,
কিন্তু যুব দল, ছাত্র দল, বিএনপি সাহসী না। আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। জনগণের সাথে বেইমানি করবেন, আওয়ামী লীগের মতো জুলুম করবেন, শেখ হাসিনার মতো খুব তাড়াতাড়ি পালানো লাগবে, টিকতে পারবেন না। এতটুকু বলেই আমার আজকের দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন, আসলে বাস্তবতা তাই। জুবাইদা রহমান আসবেন, সেখানে সামান্য নিরাপত্তা একটু বলতেই পারে নিরাপত্তা ব্যবস্থা করে, কিন্তু গান ম্যান এই সেই নানান কিছু, মানে একটা এমন অবস্থা সৃষ্টি করা হয়েছে, মনে হচ্ছে তাকে কয়েক মানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তাকে হত্যার হুমকি দিয়েছে, বিভিন্ন দেশ হত্যার হুমকি দিয়েছে, যার কারণে তার গানম্যান থাকতে হবে, পুলিশ থাকতে হবে, বাড়ির বাইরে পুলিশ পাহারা দিতে হবে, মানে তারা একটা জগা খিচুড়ির অবস্থা বানিয়ে ফেলেছে এটাকে। অন্তত বিষয়টা সাধারণ ছিল। তো আমি জানি না বিএনপি এটা কেমন রাজনীতি করছে, কিন্তু এটা কিন্তু মানুষ যদি একটু বিশ্লেষণ করে, সেটা কিন্তু দেখবেন সেই মুজিবের মেয়ে হাসিনার মতোই অবস্থা হয়ে যাচ্ছে। যেমন তারা বঙ্গবন্ধু পরিবারের জন্য আইন করেছিল, আইন করে বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা দিয়েছিল, সম্মান দিয়েছিল। আজকে যদি বিএনপি সে জিয়া পরিবারের আইন চায়, জিয়া পরিবারের নিরাপত্তার জন্য, সেটা কিন্তু হাসিনার চাইতে বেশি ভালো হবে বলে মনে হয় না, মানুষ অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমার মনে হয় এগুলো থেকে বিএনপির বের হয়ে আসা উচিত। যেগুলো আওয়ামী লীগ করে সমালোচিত হয়েছে, পরীক্ষিত সমালোচনা, সেগুলো আবার কিভাবে আপনারা করেন এত জনপ্রিয় এবং এত দক্ষ অভিজ্ঞদের একটা রাজনৈতিক দল